লেখিকা সুপ্রিয়া ঘোষের অলীক সুখ। উত্তর কলকাতার গজানন রোডের গলিটা এতটাই সরু যে দুটো রিকশা পাশাপাশি যেতে গেলে রীতিমতো কসরত করতে হয়। সেই গলিরই এক পুরনো একতলা পলেস্তরা খসা বাড়ি সৌরভদের। নীল রঙের কাঠের জানলার পাল্লাগুলো থেকে রং চটে কাঠ বেরিয়ে এসেছে। সৌরভ ছোটবেলা থেকেই এই গলি আর রোয়াকের আড্ডায় বড় হয়েছে, তবে আড্ডার চেয়ে বেশি ওর ঝোঁক ছিল বইয়ের পাতায়। অত্যন্ত মেধাবী আর শান্ত স্বভাবের ছেলে সৌরভ যখন বড় একটা সরকারি দপ্তরে গ্যাজেটেড অফিসারের চাকরি পেল, তখন পাড়ার মোড়ে মোড়ে আলোচনা শুরু হয়েছিল। সৌরভের বাবা তপনবাবু সারা জীবন একটা ছোট প্রাইভেট কোম্পানিতে ক্লার্কের কাজ করে ছেলেকে মানুষ করেছেন। মা অঞ্জলি দেবী গৃহবধূ হয়ে সারা জীবন সংসার সামলেছেন। অত্যন্ত ভদ্র আর ছাপোষাই পরিবারটির একটাই সম্পদ ছিল তাদের সততা আর ছেলের মেধা। নবনীতার সাথে সৌরভের পরিচয়টা ছিল ক্লাস 12-এ একই স্যারের কাছে পড়ার সুবাদে। তারপর দীর্ঘ 7 বছর দুজনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। নবনীতা শৌখিন, শিক্ষিত আর এক সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারের মেয়ে। ওদের বাড়িতে আভিজাত্যের ছাপ স্পষ্ট। নবনীতার বাবা শ্রমিকবাবু ভীষণ রসিক আর মানুষ চিনতে পটু। তিনি জানতেন সৌরভের মতো ছেলে আজকালকার দিনে বিরল, তাই কোনোদিন তিনি সৌরভের আর্থিক অবস্থার সাথে ওর যোগ্যতাকে তুলনা করেননি। কিন্তু সমস্যাটা ছিল নবনীতার মা ছন্দা দেবীকে নিয়ে। ছন্দা দেবীর কাছে জীবন মানেই হলো প্রতিপত্তি আর শো অফ। তিনি চেয়েছিলেন বড় বাজারের কোনো কোটিপতি ব্যবসায়ী বা নামকরা কোনো বড়লোক পরিবারে মেয়ের বিয়ে দেবেন। যেদিন সৌরভ আর নবনীতার বিয়ের কথা পাকা হলো, ছন্দা দেবী সেদিন সারা রাত চোখের জল ফেলেছিলেন। নবনীতাকে ডেকে বলেছিলেন, নবু, তুই কি পাগল হয়েছিস? ওই ঘিঞ্জি গলিতে তুই থাকবি কি করে? সারা জীবন তো আমরা তোকে রাজকন্যার মতো রাখলাম, এখন ওখানে গিয়ে কি তুই উনুন সামলাবি? নবনীতা তখন জোর গলায় বলেছিল, মা, সৌরভ একদিন অনেক বড় হবে আর ও আমায় খুব সুখে রাখবে। শ্রমিকবাবু ও স্ত্রীর কথায় কান দেননি, ফলে বেশ ধুমধাম করে সৌরভ আর নবনীতার বিয়ে হয়ে গেল। বিয়ের পর প্রথম কয়েকটা মাস নবনীতার কাছে নতুন এক অভিজ্ঞতার মতো ছিল। সৌরভের মা অঞ্জলি দেবী নবনীতাকে একদম মাথায় করে রাখতেন। ভোরে যখন ট্রামের ঘন্টা বাজতো, অঞ্জলি দেবী নিজেই চা করে নবনীতার ঘরে দিয়ে আসতেন। বলতেন, বৌমা, তুমি এখন ঘুমাও, ওঠার তাড়া নেই। নবনীতাও খুব মন দিয়ে সংসারের কাজকর্ম শিখছিল। সৌরভ সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকতো, কিন্তু ফেরার পথে নবনীতার প্রিয় বেলফুল বা কোনোদিন ওর পছন্দের মিষ্টি নিয়ে আসতে ভুলতো না। উত্তর কলকাতার এই পুরনো স্যাঁতসেঁতে বাড়িটাও নবনীতার কাছে তখন নন্দনকানন মনে হতো। কিন্তু ছন্দা দেবী এই শান্তিটা মেনে নিতে পারছিলেন না। তিনি প্রায় ফোন করে নবনীতাকে উস্কাতেন। একদিন বিকেলে হঠাৎ না জানিয়ে তিনি সৌরভদের বাড়ি এসে হাজির হলেন, সঙ্গে দামি মিষ্টির প্যাকেট আর নতুন কিছু দামি ঘর সাজানোর জিনিস। এসে তিনি ঘরদোর দেখে নাক সিটকালেন। অঞ্জলি দেবী রান্নাঘর থেকে বেরিয়ে হাত মুছতে মুছতে হাসি মুখে এলেন, আসুন বেয়ান, বসুন। ছন্দা দেবী সোফায় রাখা একটা পুরনো চাদর দেখে মুখ ঘুরিয়ে বললেন, না না, ঠিক আছে, আমি বেশিক্ষণ থাকবো না। তিনি নবনীতাকে ঘরে ডেকে দরজা বন্ধ করে দিয়ে ফিসফিস করে বলতে শুরু করলেন, দেখ নবু, আমি ভাবলাম তুই অন্তত নিজের ঘরটা সাজিয়ে নিবি। এই সব পুরনো আসবাবপত্র তোরা ব্যবহার করছিস কি করে? জামাইকে বলিস যে আমি কটা আধুনিক ফার্নিচার পাঠিয়ে দেব। আর এই যে তোর শাশুড়ি, উনি তোকে রান্নাঘরে সব কাজ শেখাচ্ছেন, এটা খুব খারাপ লক্ষণ। শুরুতে যদি হাতে খড়ি ধরিয়ে দেয়, তবে সারা জীবন তোকে ওই হাতা খুন্তি নাড়তে হবে। তুই কেন এদের জন্য খাটছিস এত? নবনীতা একটু আমতা আমতা করে বলল, না মা, মা তো আমায় কিছুই করতে দেন না, আমি স্বেচ্ছায় শিখছি। ছন্দা দেবী বিরক্ত হয়ে বললেন, বেশি ভালো সাজিস না। শ্বশুর শাশুড়িকে যত মাথায় তুলবি, ওরা তোকে তত পায়ের নিচে রাখবে। তুই হলি এই বাড়ির সর্বে সর্বা, সেটা বুঝিয়ে দিবি। সৌরভকে বলবি আলাদা ফ্ল্যাট দেখার কথা। এই ড্যাম্প ধরা বাড়িতে শরীর নষ্ট হবে তোর। সন্ধ্যায় যখন সৌরভ অফিস থেকে ফিরল, ছন্দা দেবী ওকে সোফায় বসিয়ে সরাসরি প্রশ্ন করলেন, সৌরভ, তোমার মাইনে দিয়ে কি একটা এলআইসি বা ফিক্সড ডিপোজিট করা সম্ভব হচ্ছে, নাকি সবটাই বাবা মায়ের পেছনে খরচ হয়ে যাচ্ছে? দেখো বাবু, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি। নবনীতা কিন্তু খুব আরামে বড় হয়েছে, ও তো আমায় কিছুই বলে না, কিন্তু মা হিসেবে আমার চিন্তা হয়, তুমি যদি পারো তো একটা লোন নিয়ে সল্টলেকের দিকে অন্তত একটা 2 BHK ফ্ল্যাট দেখে ফেলো। এখানে তো সূর্যের আলো ঠিক মতো ঢোকে না।
সৌরভ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ও ভাবতেও পারেনি ওর শাশুড়ি মা সরাসরি ওর আর্থিক অবস্থা আর বসত বাড়ি নিয়ে এভাবে আক্রমণ করবেন। ও মৃদুস্বরে বলল, মা, এই বাড়িটা আমাদের 3 পুরুষের। বাবা মাকে ছেড়ে আমি অন্য কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না। ছন্দা দেবী একটা বাঁকা হাসি এসে বললেন, অন্ধভক্ত হলে এমনই হয়, কিন্তু মনে রেখো সৌরভ, এই সব ইমোশনাল কথা দিয়ে পেট ভরে না। সেই রাতে নবনীতা আর সৌরভের মধ্যে প্রথমবার এক অদৃশ্য দেওয়াল তৈরি হলো। ছন্দা দেবী যাওয়ার সময় নবনীতাকে কানের কাছে বলে গেলেন, শোন, আগামী রবিবার তুই আমাদের বাড়ি চলে আসবি। আমি গাড়ি পাঠিয়ে দেব, সৌরভকেও আসতে বলবি। কয়েকটা দিন ওখানে থাকলে সৌরভ বুঝবে আভিজাত্য কাকে বলে। সৌরভ দেখলো নবনীতা সেদিন রাতে খুব একটা কথা বলল না। যে মেয়েটা অনেক রাত অবধি সৌরভের গায়ের ওপর মাথা দিয়ে গল্প করত, সে আজ দেওয়ালের দিকে মুখ করে শুয়ে রইল। ছন্দা দেবী বীজ বুনে দিয়ে গেছেন, আর সেই বীজ ধীরে ধীরে সৌরভের শান্ত সংসারে ডালপালা মেলতে শুরু করলো। সৌরভ অন্ধকারের দিকে তাকিয়ে ভাবল, চাকরি আর দায়িত্বের চাপে ও কি সত্যি নবনীতাকে সেই বিলাসিতা দিতে পারছে না যেটা ওর মা চাইছে? বিয়ের মাস 6 পর থেকে নবনীতার ব্যবহারে এক অদ্ভুত খিটখিটে ভাব ফুটে উঠতে শুরু করলো। আগে যে মেয়েটা শাশুড়ির সাথে রান্নাঘরে হাসি মুখে গল্প করতে করতে আনাজ কাটতো বা মশলা বাটতো, সে এখন কাজ এড়ানোর অজুহাত খোঁজে। কোনোদিন মাথা যন্ত্রণা তো কোনোদিন ক্লান্তির দোহাই দিয়ে সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। আসলে ছন্দা দেবীর নিয়ম করে প্রতিদিন দুপুরে নবনীতাকে ফোন করেন। ঘন্টার পর ঘন্টা চলে ব্রেন ওয়াশ। তুই যদি এখন থেকে নিজেকে আলাদা না করিস, তবে সারা জীবন ওই বুড়ো বুড়ির সেবাতেই তোর জীবন শেষ হয়ে যাবে। নিজের জন্য বাঁচতে শেখ নবু। একদিন সকালে অঞ্জলি দেবী একটু অসুস্থ বোধ করছিলেন। সৌরভ অফিস বেরোনোর আগে নবনীতাকে বলল, নব, মার আজ শরীরটা ভালো নেই, প্রেশারটা বোধহয় বেড়েছে, আমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, তুমি আজ রান্নার দিকটা একটু দেখো তো। নবনীতা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে খুব শান্ত গলায় বলল, আমি কি এ বাড়িতে রান্নার মাসি হয়ে এসেছি সৌরভ? তোমার মা অসুস্থ হলে ডাক্তার ডাকো, কিন্তু আমার ওপর রোজকার এই দায় চাপিয়ে দিও না। আমারও তো শরীর খারাপ হতে পারে। সৌরভ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। নবনীতার গলায় এমন ঝাঁজও আগে কোনোদিন শোনেনি। ও কিছুই না বলে নিজেই মাকে ওষুধ দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। সারাটা দিন অফিসে ওর মন বসলো না। ও বুঝতে পারছিল নবনীতা নিজে থেকে এসব বলছে না, পর্দার আড়ালে কেউ একজন কলকাঠি নাড়ছে। সেই সপ্তাহে ছন্দা দেবী আবার এলেন। এবার তিনি খালি হাতে আসেননি, সাথে নিয়ে এসেছেন একগাদা দামি কসমেটিক্স আর নবনীতার জন্য একটা দামি সিল্কের শাড়ি। বসার ঘরে বসে তিনি গলা চড়িয়ে বলতে শুরু করলেন, হ্যাঁ রে নবু, তুই তো দিন দিন কালো হয়ে যাচ্ছিস। রান্না করে করে তো তোর জেল্লা সব চলে গেল তো। আর সৌরভ, তুমিও তো দেখছি বড্ড শুকিয়ে গেছো। কেন বলো তো? সংসারে কি ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, নাকি বাজার করার পয়সা বাঁচিয়ে তোমরা ব্যাংকে জমাচ্ছ? তপনবাবু এক কোণে বসে খবরের কাগজ পড়ছিলেন। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু বেয়ানের এমন সরাসরি অপমানে তার কান লাল হয়ে উঠল। তিনি কাগজটা ভাঁজ করে রেখে উঠে নিজের ঘরে চলে গেলেন। অঞ্জলি দেবী রান্নাঘর থেকে এসে ম্লান হেসে বললেন, দিদি ভাই, চা দেব? ছন্দা দেবী ভ্রু কুঁচকে বললেন, না না, আপনার হাতে চা বড় করা হয়। নবু, তুই গিয়ে আমার জন্য একটা গ্রিন টি করতো। রান্নাঘরে মেয়েকে একা পেয়ে ছন্দা দেবী আসল খেলা শুরু করলেন। ফিসফিস করে বললেন, তোর শাশুড়ি তোকে দিয়ে রান্নার কাজ করাচ্ছে? একদম খবরদার নয়। তুই পরিষ্কার বলে দিবি তুই এসব পারবি না। আর সৌরভকে হাত কর। সৌরভকে বল, ওর যা রোজগার তাতে তোদের একটা ভালো লাইফস্টাইল হওয়া উচিত। কেন ওর বাবা মায়ের পেছনে এত টাকা ঢালছে? ওদের তো কিছু জমানো টাকা আছে নিশ্চয়ই, তা দিয়েই ওদের চলে যাওয়ার কথা। তুই কেন নিজের সুখে ভাগ বসাতে দিবি? নবনীতা একটু আমতা আমতা করে বলল, মা, সৌরভ খুব ভালো ছেলে, ওর বাবা মাকে খুব শ্রদ্ধা করে। ছন্দা দেবী মুখ ঝামটা দিয়ে বললেন, শ্রদ্ধা দিয়ে কি পেট ভরে? তুই যদি কাল মা হোস, তবে এই স্যাঁতসেঁতে বাড়িতে বাচ্চাকে রাখবি? সৌরভকে চাপ দে যাতে ও তোকে নিয়ে আমাদের বাড়ি চলে আসে। আমাদের অত বড় বাড়ি ফাঁকা পড়ে আছে, তোরা থাকলে জামাইয়ের সম্মানও বাড়বে, তোকেও আর এত খাটুনি খাটতে হবে না। রাতে নবনীতা সৌরভকে সরাসরি প্রস্তাব দিল। ডিনারের পর যখন সৌরভ একটু ল্যাপটপে কাজ করছিল, নবনীতা পাশে এসে বসলো। খুব মোলায়েম সুরে বলল, সৌরভ, আমি ভাবছিলাম আমরা যদি আমাদের বাড়িতে গিয়ে কয়েকটা মাস থাকি, মানে তোমার অফিসেরও সুবিধা হবে আর ওখানে একটু খোলামেলা জায়গা পাবো। আমার এখানে বড্ড দম বন্ধ লাগে। সৌরভ ল্যাপটপ বন্ধ করে নবনীতার দিকে তাকালো। ওর চোখে তখন বিস্ময়। ও বলল, নব, আমি এ বাড়ির একমাত্র ছেলে। মা বাবা বৃদ্ধ হয়েছেন। এই বয়সে ওনাদের ফেলে আমি তোমার বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকবো? লোকে কি বলবে? আর আমার আত্মসম্মান বলে কি কিছু নেই? নবনীতা উত্তেজিত হয়ে বলল, আত্মসম্মান নাকি আভিজাত্য? মা ঠিকই বলে, তোমরা মধ্যবিত্তরা এই ইগো নিয়েই পড়ে থাকবে। আমার মা আমাদের ভালোর জন্যই বলছেন, ওখানে গেলে তোমার স্ট্যাটাস বাড়বে।
কথায় কথা বাড়তে বাড়তে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছালো যে সৌরভ ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিস্তব্ধ রাতে দূরে গঙ্গার দিক থেকে আসা ঠান্ডা বাতাস ওর মনের জ্বালা মেটাতে পারল না। ও বুঝতে পারছিল নবনীতার মা আসলে নবনীতাকে ভালোবাসেন না, বরং তিনি চাইছেন সৌরভের ওপর নিজের কর্তৃত্ব ফলাতে। তিনি চাইছেন সৌরভ যেন ওনার হাতের পুতুল হয়ে থাকে। পরের দিন থেকে ছন্দা দেবী প্রতিদিন ফোন করে সৌরভকে পরামর্শ দিতে শুরু করলেন। কখনো বলতেন, সৌরভ নতুন গাড়ি কবে কিনছো? ওল্ড মডেলের বাইকটা তো এখন বড্ড সেকেলে দেখায়। কখনো আবার বলতেন, তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো যেন সম্পত্তিটা তোমার নামে লিখে দেন, নইলে পরে তো অনেক ঝামেলা। সৌরভ প্রতিবারই ধৈর্য ধরে এড়িয়ে যেত, কিন্তু নবনীতার প্রতিদিনের ঘ্যান ঘ্যান আর মায়ের শেখানো বুলি ওর ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছিল। সংসারে শান্তিটা কর্পূরের মতো উবে যাচ্ছিল। সৌরভের বাবা মা বুঝতে পারছিলেন তাদের উপস্থিতিতেই নবনীতার যত অশান্তি। অঞ্জলি দেবী রাতে নীরবে কাঁদতেন, আর তপনবাবু গুম মেরে বসে থাকতেন। একদিন ছন্দা দেবী নবনীতাকে বলে দিলেন, কাল তুই ব্যাগ গুছিয়ে চলে আয়, দেখি জামাই তোকে নিতে আসে কিনা। তোকে নিতে না এলে বুঝবি ওর কাছে ওর মা বাবাই সব, তোর কোনো দাম নেই। নবনীতাও না বুঝে মায়ের পাতা ফাঁদে পা দিল। সে ভেবেছিল এটা একটা টোটকা, এতে সৌরভ হয়তো ভয় পাবে এবং ওর কথা শুনবে, কিন্তু সে জানতো না এই জেদ আর ইগোর লড়াইটা আসলে একটা সাজানো বাগানে আগুনের গোলার মতো ঢুকে পড়ছে। নবনীতা চলে যাওয়ার পর সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। অঞ্জলি দেবী ছেলের মুখের দিকে তাকাতে পারেন না। তিনি নিজেকে দোষী মনে করছেন। কেন তিনি আরো বেশি করে নিজেকে মানিয়ে নিলেন না? কেন তিনি বৌমার সব কথা মুখ বুজে সহ্য করলেন না? তপনবাবু খবরের কাগজটা মুখের সামনে ধরে বসে থাকেন ঠিকই, কিন্তু তার চোখ ঝাপসা হয়ে আসে। সৌরভ এখন অফিস থেকে ফিরে নিজের ঘরে ঢুকে যায়। বারান্দায় বসে একা একা চা খায় আর শোনে পাশের বাড়ি রেডিওতে বেজে ওঠা পুরনো কোনো গান। ও নবনীতাকে ফোন করেনি, কারণ ও জানতো ফোন করলে শাশুড়ির কণ্ঠস্বর শুনতে হবে। ওদিকে লেক টাউনের বাড়িতে নবনীতা দিন গুনছে। প্রথম দুদিন মা তাকে ভীষণ আহ্লাদে রাখলেন। দামি দামি খাবার, শপিং, বন্ধুদের সাথে আড্ডা। নবনীতা ভাবলো সে বুঝি মুক্তি পেয়েছে, কিন্তু 3 দিনের মাথায় ছন্দা দেবী আবার আসল রূপ ধরলেন। ড্রয়িং রুমে বসে তিনি নবনীতাকে বললেন, দেখলি তো 3 দিন হয়ে গেল সৌরভ একবারও ফোন করলো না। ওর কোনো ইগো নেই, ওটা হলো জেদ। ও তোকে মানুষই মনে করে না। তুই যদি এখন যেচে ফিরে যাস তবে সারা জীবন তোকে ওই পচা গলিতেই পড়ে থাকতে হবে। এখন চুপ করে থাক, দেখিও কতদিন না ডেকে থাকতে পারে। নবনীতা অবাক হয়ে দেখলো তার মা আসলে তাদের মিল হওয়ার চেয়ে সৌরভকে ছোট প্রমাণ করতে বেশি আগ্রহী। সপ্তাহ পার হয়ে গেল, সৌরভের দিক থেকে কোনো সাড়া নেই। নবনীতা গোপনে একদিন সৌরভকে ফোন করলো। সৌরভ ফোন তুলে খুব ধীর গলায় বলল, কেমন আছো? নবনীতা রাগে ফেটে পড়ল, কেমন আছি জানার দরকার নেই তোমার, তুমি কি আমাকে নিতে আসবে না? সৌরভ ঠান্ডা গলায় উত্তর দিল, নব, তুমি নিজের ইচ্ছায় গেছো, আমি তোমাকে তাড়িয়ে দিনি। যেদিন বুঝবে যে ওই বাড়িটা তোমার নিজের আর ওখানকার মানুষগুলো তোমার আপন, সেদিন তুমি নিজেই থেকেই ফিরবে ওই বাড়িতে। আমার বাড়ি থেকে আমাকে আলাদা করার শর্ত দিয়ে তুমি যদি আমাকে নিতে আসতে বলো তবে আমি পারবো না। কথাটা শুনে ছন্দা দেবী পাশ থেকে ফোনটা কেড়ে নিলেন। তিনি চিৎকার করে বললেন, শুনে রাখো সৌরভ, আমার মেয়ে অনাথ নয়, ওর থাকার জায়গার অভাব নেই। তুমি যদি মনে করো ও একা একা ওই বাড়িতে গিয়ে তোমার বাবা মায়ের সেবা করবে তবে তুমি ভুল করছো। হয় তুমি এখানে এসে থাকবে, নয়তো নবনীতা এখানেই থাকবে। দেখি তোমার কত বড় জেদ। সৌরভ ফোনটা কেটে দিল। ওর চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু মনে ছিল দৃঢ়তা। সৌরভ বুঝতে পারছিল ছন্দা দেবী আসলে নবনীতার সংসারটাকে নিজের একটা প্রজেক্ট হিসাবে দেখছেন, যেখানে তিনি যা বলবেন সেটাই ঠিক। এর কয়েকদিন পর নবনীতার মা আবার সৌরভদের বাড়ি এসে হাজির হলেন। তবে এবার একা নন, সাথে নবনীতার এক মামাকে নিয়ে এসেছেন, যিনি বেশ প্রভাবশালী লোক। কোনো ভদ্রতা বা সৌজন্যের বালাই নেই। সোজা বাড়ির ভেতর ঢুকে অঞ্জলি দেবীর সামনে দাঁড়িয়ে তিনি আক্রমণ শুরু করলেন। দিদি, আপনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? বৌমা বাড়িতে নেই কতদিন, তার কোনো খবর নেয় না। আপনারা কি মনে করেন আপনার ছেলে অফিসার হয়েছে বলে আমার মেয়ে আপনাদের দাসী হয়ে থাকবে? অঞ্জলি দেবী হাত জোর করে বললেন, বেয়ান, আপনি শান্ত হন। নবনীতা তো আমাদের নিজের মেয়ের মতো, ও কেন আসছে না আমরা তো জানি না। ছন্দা দেবী মুখ ঝামটা দিয়ে বললেন, মেয়ের মতো? ফালতু কথা রাখুন তো। আপনাদের এই ভাঙাচোরা বাড়ি, এই সেকেলে চিন্তাধারা, এসবের চাপে আমার মেয়ের দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, সৌরভকে বলুন আলাদা ফ্ল্যাট নিতে অথবা আমাদের বাড়িতে থাকতে, নইলে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ঠিক সেই সময় সৌরভ অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে শাশুড়িকে দেখেও থমকে দাঁড়ালো। ছন্দা দেবী ওকে দেখে আরো উত্তেজিত হয়ে উঠলেন। এসো বাবা, তোমার কথাই হচ্ছিল। অনেক রোজগার তো করছো, তো মা বাবার জন্য এই পুরনো বাড়ি আগলে বসে আছো কেন? এদের জন্য একটা আলাদা ব্যবস্থা করে দাও না। নবনীতা কতদিন আমার বাড়িতে পড়ে থাকবে? সৌরভ এবার আর চুপ থাকলো না।
ও ধীর পায়ে ছন্দা দেবীর সামনে গিয়ে দাঁড়ালো, বলল, মা, আপনি আমার শাশুড়ি মা, তাই আপনাকে সম্মান দিচ্ছি, কিন্তু আপনি কি একবারও ভেবেছেন আপনি নবনীতার ভালো করছেন নাকি ওর সংসারটা তছনছ করছেন? আপনি আমাকে টাকার বিলাসিতা লোভ দেখাচ্ছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে এই বাবা মা আমাকে আজই অফিসার বানিয়েছে। আমি যদি আজ আপনার কথা শুনে ওদের ফেলে দিয়ে আপনার বাড়িতে গিয়ে থাকি, তবে কাল আমি আপনার ওপর যখন কোনো বিপদ আসবে তখন আপনাকেও ফেলে চলে যাব, কারণ আপনি তো আমায় স্বার্থপর হতে শেখাচ্ছেন। ছন্দা দেবী রাগে কাঁপতে কাঁপতে বললেন, বড় বড় কথা বলো না, আমার মেয়েকে আমি আর এই বাড়িতে পাঠাবো না, দেখি তুমি কি করে সংসার করো। সৌরভ বলল, নবনীতা যদি আপনার কথায় চলে তবে আমার কিছু করার নেই, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু তার পরিবারকে অসম্মান করে নয়। আপনি ওকে ফিরিয়ে দিতে এসেছেন নাকি সম্পর্ক শেষ করতে, সেটা আগে ঠিক করুন। ছন্দা দেবী গটগট করে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে নবনীতার মামা একটা হুমকি দিয়ে গেলেন, এর ফল কিন্তু ভালো হবে না সৌরভ। বাড়ি ফিরে নবনীতার কাছে ছন্দা দেবী এক নতুন গল্প শোনালেন। তিনি বললেন, জানিস নবু, তোর শাশুড়ি আর সৌরভ আমায় আজ যাচ্ছে তাই অপমান করেছে। ওরা বলেছে তোকে ওদের আর প্রয়োজন নেই, তুই ওখানে গেলে তোকে ওরা বিষ খাইয়ে মেরে ফেলবে, তুই আর ওখানে যাস না। নবনীতা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার মা যখন বারবার দিব্যি কেটে বলছিল তখনও মানসিকভাবে ভেঙে পড়ল। ও বুঝতে পারল না আসলে কার জয় হচ্ছে, তার মার ইগোর জয় নাকি তার সাজানো সংসারের পরাজয়। উত্তর কলকাতার নিস্তব্ধ গলিতে তখন একটা দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সৌরভের বাবা সেদিন রাতে সৌরভকে বললেন, খোকা, তুই আমাদের কথা ভাবিস না, তুই নবনীতাকে নিয়ে সুখী হ, আমরা বৃদ্ধাশ্রমে চলে যাব। সৌরভ বাবার হাত দুটো শক্ত করে ধরে বলল, বাবা, নবকে যদি ফিরতে হয় তবে ও এই বাড়ির বউ হয়ে ফিরবে, আমি কোনো অন্যায়ের কাছে মাথা নোয়াবো না। সংঘাত এখন আর সৌরভ আর নবনীতার মধ্যে নেই, সংঘাত এখন এক মা আর এক জামাইয়ের আদর্শের মধ্যে। আর এই যুদ্ধের মাঝখানে পড়ে পিষে যাচ্ছিল নবনীতার 7 বছরের ভালোবাসা। মাস 3 কেটে গেছে। নবনীতা এখন বাপের বাড়িতে এক প্রকার বন্দি। ছন্দা দেবী ওর মোবাইল কেড়ে নিয়েছেন বললেই চলে। কেউ ফোন করলে উনি আগে ধরেন, সৌরভের নাম্বার দেখলে কেটে দেন। নবনীতাকে প্রতিদিন সকালে উঠে উনি বোঝান, দেখলি তো 3 মাস হয়ে গেল, সৌরভ একবারও তোকে নিতে এলো না। যে স্বামী 3 মাস তার স্ত্রীর খবর নিতে পারে না, সে তোকে সারা জীবন কি করে ভালোবাসবে? ওর কাছে ওর অভাবী মা বাবাই সব, তুই কেউ নোস। নবনীতা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, চোখের নিচে কালি, সারাদিন ঘরের কোণে বসে থাকে। ও একবার অন্তত সৌরভের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু ছন্দা দেবী এমন এক পরিস্থিতি তৈরি করে রেখেছেন যে নবনীতার মনে হতে শুরু করেছে সৌরভ বোধহয় সত্যি ওকে আর চায় না। মা যখন বারবার বলছে যে সৌরভ ওকে অপমান করেছে, তখন বাবার নীরবতা দেখে নবনীতা ভাবল, মা ঠিকই বলছে। শ্রমিকবাবু চাইলেও ছন্দা দেবীর দাপটের সামনে খুব একটা মুখ খুলতে পারছিলেন না, শুধু আড়ালে মেয়েকে দেখে দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন ছন্দা দেবী নবনীতাকে একটা কাগজে সই করতে বললেন। নবনীতা তাকিয়ে দেখলো সেটা ডিভোর্স পেপার। নবনীতা আঁতকে উঠে বললেন, মা, এটা কি? আমি কেন সই করব? ছন্দা দেবী চড়া গলায় বললেন, সই করবি কারণ ওই ছোট লোকের বাড়িতে তোকে আমি আর পাঠাবো না। আমি তোর জন্য ভালো একটা ছেলে দেখেছি, তোর মাসি ননদের ছেলে, মস্ত বড় ব্যবসায়ী, রাজপুত্রের মতো দেখতে, তোকে রানীর মতো রাখবে। এই ছোট লোকের পরিবার থেকে তোকে আমি উদ্ধার করেই ছাড়বো। নবনীতা কেঁদে ফেললো, কিন্তু মা, আমি তো সৌরভকে ভালোবাসি, আমি তো চাইলেই ওখানে ফিরে যেতে পারি। কি করে ফিরবি? ছন্দা দেবী দাঁতে দাঁত চিপে বললেন কথাটা, ওরা তোকে আর নেবে না। আমি ওদের উকিল দিয়ে নোটিশ পাঠিয়েছি, ওরা সাফ জানিয়ে দিয়েছে ওরা আর তোকে চায় না। এটা ছিল ছন্দা দেবীর ঢাহা মিথ্যে কথা। আসলে সৌরভ প্রতিদিন নিয়ম করে নবনীতার বাড়ির সামনে গিয়ে দাঁড়াতো, যদি একবার নবনীতার দেখা পাওয়া যায়। কিন্তু ছন্দা দেবীর দারোয়ানকে করা নির্দেশ দেওয়া ছিল সৌরভকে যেন গেটের ভিতরে ঢুকতে না দেওয়া হয়। সৌরভ চিঠি লিখেছিল নবনীতাকে, কিন্তু সেই চিঠি নবনীতার হাত পর্যন্ত পৌঁছায়নি। তার আগেই ছন্দা দেবী তা পুড়িয়ে ফেলেছিলেন। সৌরভ যখন আদালতে নোটিশ পেল, ও স্তম্ভিত হয়ে গেল। নোটিশে লেখা ছিল, সৌরভ এবং তার পরিবার নবনীতার উপর মানসিক অত্যাচার করেছে এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সৌরভের বৃদ্ধ বাবা তপনবাবু এই খবর শুনে অসুস্থ হয়ে পড়লেন, তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। সৌরভ একা হাতে একদিকে হাসপাতালের খরচ সামলাচ্ছিল, অন্যদিকে উকিল আদালত দৌড়াচ্ছিল।
ওর চোখের জল শুকিয়ে গিয়েছিল। ও বুঝতে পারছিল এই লড়াইটা নবনীতার সাথে নয়, এই লড়াইটা এক অসুস্থ মানসিকতার সাথে। আদালতের প্রথম শুনানির দিন সৌরভ আর তার মা অঞ্জলি দেবী এসেছেন। অঞ্জলি দেবী ধুঁকছেন, ছেলের হাত ধরে কোনো মতে দাঁড়িয়ে আছেন। অন্য পক্ষ থেকে ছন্দা দেবী এলেন, সাথে নবনীতা। নবনীতার মুখটা দেখে মনে হচ্ছিল সে একটা জ্যান্ত লাশ। সৌরভ আর নবনীতার চোখাচোখি হলো। সৌরভের চোখে ছিল এক বুক হাহাকারার অভিযোগ, আর নবনীতার চোখে ছিল একরাশ বিভ্রান্তি। ছন্দা দেবী পাশে দাঁড়িয়ে নবনীতার হাত শক্ত করে ধরে আছেন, যেন ও পালিয়ে না যায়। বিচারক যখন নবনীতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আপনার স্বামীর সাথে থাকতে চান, নবনীতার মার দিকে তাকালো। ছন্দা দেবী পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বললেন, বল না, নয়তো আমি মরে যাব। নবনীতা নিরুপায় হয়ে মায়ের মিথ্যে কান্নায় ভিজে গিয়ে মাথা নিচু করে বলল, না, আমি থাকতে চাই না। সৌরভ এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। ও ভাবতেও পারেনি যে নবনীতা এতটা দুর্বল হবে। ও শুধু একবার শান্ত গলায় বলল, নব, তুমি কি সত্যি এই কথাটা মন থেকে বলছো? একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। নবনীতা তাকাতে পারলো না। ছন্দা দেবী চিৎকার করে উঠলেন, চুপ করো সৌরভ, এখানে নাটক করবে না, সই করো আর আমার মেয়েকে মুক্তি দাও। সৌরভ আর কথা বাড়ালো না। ও বুঝলো যে প্রেম বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে না, সেই প্রেম ধরে রাখার কোনো মানে নেই। ও কলমটা তুলে সই করে দিল। সই করার পর ও নবনীতার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভালো থেকো নব, তোমার মা আজ তোমার ভালো করতে গিয়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কেড়ে নিলেন। একদিন যখন তুমি একা হবে তখন বুঝবে যে টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু একটা ঘর কেনা যায় না। ডিভোর্স ফাইলে সই হয়ে গেল। আদালত থেকে বেরিয়ে ছন্দা দেবী নবনীতাকে টেনে গাড়িতে তুললেন। ওনার মুখে তখন জয়ের হাসি। তিনি ভাবলেন তিনি এক বিশাল যুদ্ধ জয় করেছেন। কিন্তু নবনীতা গাড়ির কাচ দিয়ে দেখল সৌরভ তার অসুস্থ মাকে আগলে ধরে ভিড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে নবনীতার মনে হলো ওর বুকটা চিরে রক্তক্ষরণ হচ্ছে। ডিভোর্স পেপারে সই করার পর 7টা দিন নবনীতার কাছে 7টা বছরের মতো কেটেছে। ছন্দা দেবী বাড়িতে উৎসবের মেজাজ তৈরি করেছেন। নামি দামি ক্যাটারার আসছে, গয়নার ডিজাইন দেখা হচ্ছে। আজ এনগেজমেন্ট অনিরুদ্ধর সাথে নবনীতার। ছন্দা দেবী পাড়াপড়শিকে শুনিয়ে বলছেন, দেখলে তো জঞ্জাল বিদায় কিভাবে করতে হয়, আমার মেয়ে এবার রাজপ্রাসাদে যাবে। নবনীতা পাথর হয়ে নিজের ঘরে বসে আছে। ছন্দা দেবী যখন স্নানে গিয়েছিলেন, নবনীতার বাবা শ্রমিক বাবু নিঃশব্দে মেয়ের ঘরে ঢুকলেন। তার হাতে একটা চাবির তোড়া। আলমারির একটা গোপন লকার খুলে তিনি বের করে আনলেন আধপোড়া কয়েকটা খাম আর একটা ডায়েরি। শ্রমিকবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, মা নবু, আজ যদি আমি মুখ না খুলি তবে ঈশ্বর আমাকেও ক্ষমা করবেন না। এই দেখ, তোর নামে সৌরভের পাঠানো চিঠি, তোর মা এগুলো পুড়িয়ে ফেলেছিল, আমি আধপোড়া অবস্থায় উদ্ধার করেছি। নবনীতা চিঠিগুলো হাতে নিতেই দেখলো সৌরভ লিখেছে, নব, তোমার মা আমায় ঢুকতে দিচ্ছে না, তোমার বাবাও নিরুপায়। আমি রোজ গেটের বাইরে দাঁড়িয়ে থাকি, একবার জানলা দিয়ে তাকাও, আমার বাবা খুব অসুস্থ, হয়তো হার্ট অপারেশন লাগবে, আমি বড় একা হয়ে যাচ্ছি নব। শ্রমিকবাবু বললেন, আমি আজ ফোন করেছিলাম সৌরভকে, ওর বাবার আজ অপারেশন হচ্ছে, পারলে একবার যাস। নবনীতার মাথার ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলে উঠল। গত 3 মাস ধরে তাকে তিল তিল করে মিথ্যে বলে গেলাচ্ছেন তার নিজের মা। সৌরভ তাকে ত্যাগ করেনি, বরং সে সৌরভকে নরকের মধ্যে একা ফেলে এসেছে। ঠিক সেই সময় ছন্দা দেবী ঘরে ঢুকলেন। মেয়ের হাতে চিঠিগুলো দেখে ওনার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পরক্ষণেই শ্রমিকবাবুর দিকে চিৎকার করে উঠলেন, তুমি শেষ পর্যন্ত এই নোংরামিটা করলে? ওসব বাজে কাগজ ফেলে দাও নবনীতা, অনিরুদ্ধ আসছে আজ আংটি পরাতে। থামো মা, একদম আর একটা মিথ্যে কথা বলবে না। নবনীতার গলার স্বরে আজ এমন এক তেজ ছিল যে ছন্দা দেবী থমকে গেলেন। নবনীতা উঠে দাঁড়ালো। আলমারি থেকে তার সমস্ত দামি শাড়ি আর গয়না বের করে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ছন্দা দেবী আর্তনাদ করে উঠলেন, করছিস কি? ওগুলো লাখ টাকার গয়না। নবনীতা কঠিন গলায় বলল, এই টাকা আর অহংকার দিয়ে তুমি সৌরভের ভালোবাসা কিনতে চেয়েছিলে মা। তুমি জানতে ওর বাবা অসুস্থ, তাও তুমি আমায় বলনি। তুমি জানো না একটা মেয়ের কাছে তার ঘর ভাঙার চেয়ে বড় মৃত্যু আর কিছু হয় না। আজ থেকে তোমার এই রাজপ্রাসাদ তোমার কাছেই থাক। আমি চললাম আমার ছোট্ট কুঠিরে, যাকে তুমি ঘৃণা করো, কারণ ওই অভাবের ঘরেই আমার আসল শান্তি ছিল। ছন্দা দেবী পথ আগলে দাঁড়ালেন। এক পা নড়লে আমি গলায় দড়ি দেব নবু, আমার সম্মানে ধুলোয় মিশিয়ে দিবি তুই? নবনীতা মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সম্মানের চেয়ে আমার জীবনটা অনেক বড় মা, আর ভয় দেখিও না। এই 3 মাসে আমি রোজ মরেছি, বাবা আমায় আশীর্বাদ করো। আমি চললাম, তুমি পারলে নিজের জন্য একটু বাঁচতে শিখো। নবনীতা কোনো সাজগোজ করলো না, স্রেফ একটা সাধারণ শাড়ি পরে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে গেল। ছন্দা দেবী মেঝেতে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন, কিন্তু আজ শ্রমিকবাবু তাকে সান্ত্বনা দিতে গেলেন না, বরং জানলার দিকে তাকিয়ে মৃদু হাসলেন।
নবনীতা যখন হাসপাতালে পৌঁছালো তখন সন্ধ্যা পার হয়েছে। কার্ডিওলজি বিভাগের বাইরে একটা বেঞ্চে মাথা নিচু করে বসেছিল সৌরভ। উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি। নবনীতা গিয়ে সৌরভের সামনে দাঁড়ালো। সৌরভ মুখ তুলে চাইল। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলতে পারল না। সৌরভের চোখে রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। ও ভাবলো হয়তো স্বপ্ন দেখছে। সৌরভ, নবনীতা ভাঙা গলায় ডাকলো। সৌরভ উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, তুমি এখানে কেন নবনীতা? আইনত তো আমাদের আর কোনো সম্পর্ক নেই। তোমার মা দেখলে তুলকালাম করবেন। নবনীতা কেঁদে উঠল। সৌরভের হাত দুটো শক্ত করে ধরে বলল, আমাকে ক্ষমা করো না সৌরভ, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না। আমি সব জেনে এসেছি। মা যা করেছে তার জন্য আমি লজ্জিত। ওই ডিভোর্স পেপারটা কাগজ হতে পারে, কিন্তু আমার সিঁথির সিঁদুরটা মিথ্যে নয়। তোমার বাবার পাশে আমাকে দাঁড়াতে দাও। সৌরভ প্রথমে একটু দূরে সরে গিয়েছিল, কিন্তু নবনীতার আরতিও সহ্য করতে পারল না। ওর দু চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। ও নবনীতাকে বুকের কাছে টেনে নিল। হাসপাতালের নির্জন করিডোরে দুজনে দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। সব অভিমান, সব ভুল বোঝাবুঝি সে চোখের জলে ধুয়ে গেল। এক সপ্তাহ পর তপনবাবু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সৌরভের ছোট ঘরে আবার উৎসব। কোনো জাঁকজমক নেই, কিন্তু নবনীতা নিজের হাতে লুচি আর পায়েস রান্না করেছে। সৌরভ অফিস থেকে ফিরে দেখলো নবনীতা অঞ্জলি দেবীর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। সৌরভ আড়ালে নবনীতাকে ডেকে বলল, জানো নব, তোমার মায়ের আলিশান বাড়ির কথা ভেবে মাঝে মাঝে আমার খুব ভয় লাগতো। মনে হতো আমি তোমাকে খুব কষ্টে রাখছি। নবনীতা সৌরভের কাঁধে মাথা রেখে বলল, ধ্যাত পাগল, ওখানে ছাদের নিচে প্রচুর আকাশ ছিল, কিন্তু বাতাস ছিল না। এই ছোট ঘরে জানলা খুললে যে হাওয়া আসে, সেটাই আমার প্রাণ। টাকা দিয়ে হয়তো ঘর সাজানো যায়, কিন্তু ঘর কেনা যায় না সৌরভ। আমাদের এই ভালোবাসার সংসারটাই আমার আসল স্বর্গ। দূরে জানলা দিয়ে দেখা যাচ্ছিল পূর্ণিমার চাঁদ। ছন্দা দেবীর অট্টালিকায় হয়তো আজ অনেক আলো জ্বলছে, কিন্তু সৌরভ আর নবনীতার এই ছোট ঘরটায় আজ যে আলো জ্বলছে তা কোনোদিন নিভবে না। একেই বলে আসল সুখ, যা অলীক নয়, বরং হৃদয়ের গহীনে লালিত এক পরম সত্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।